আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তো আজকে তোমাদের আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা গতদিন পর্যন্ত আমরা কম্পিউটার তৃতীয় অধ্যায় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার এতদূর পর্যন্ত আমরা শেষ করেছিলাম। তো এই অধ্যায়টা আমাদের শেষ হয়েছে। তো এখন আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে তার পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার। এটা হচ্ছে স্প্রেড শিটের ব্যবহার। এটা হচ্ছে স্প্রেডশিটের ব্যবহার, অর্থাৎ কম্পিউটারে কিভাবে হিসাব নিকাশের কাজ করা হয়। এটাই মূলত এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো চলো আমরা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা স্প্রেডশিট। তো স্প্রেডশিট আমরা এই অধ্যায়ের ভিতরে চলে যাই। তো দেখো যে এখানে প্রথমে বলেছে যে পার্ট 22 অর্থাৎ স্প্রেডশিট। স্প্রেডশিট কি আমরা ভেতরে আমরা পড়লেই বুঝতে পারবো। এখানে বলেছে যে মানব জাতির আদিকাল থেকে মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো, অর্থাৎ আদিকাল থেকেই আমরা হিসাব নিকাশের সঙ্গে জড়িত ছিলাম। কখনো পাথরে কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত। অর্থাৎ আমাদের প্রাচীনকালে খাতা কলম ছিল না লেখার জন্য। তো লেখার জন্য খাতার বদলে আমরা কি করতাম, পাথর ব্যবহার করতাম, আবার গাছের বাকলও ব্যবহার করতাম। হুম বিভিন্ন জিনিস ব্যবহার করে হিসাব নিকাশের চেষ্টা করতাম। তো এই চেষ্টা থেকেই মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। তো অ্যাবাকাস কিন্তু একটা ইংরেজি শব্দ। তো এর বাংলা শব্দ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে গণনার যন্ত্র। অ্যাবাকাস হচ্ছে একটা গণনার যন্ত্র, অর্থাৎ এটার মাধ্যমে হিসাব নিকাশ করা যায়, ছোটখাটো হিসাব নিকাশ। এই যে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা কিন্তু, এই প্রথম চিত্রটা কিন্তু অ্যাবাকাসের। হুম এটা চিত্র হচ্ছে অ্যাবাকাসের, এখানে বলেছে। তো অ্যাবাকাস তো হিসাবের প্রচেষ্টা থেকেই মানুষ প্রথম যে গণনার যন্ত্রটা আবিষ্কার হয় সেটার নাম হচ্ছে অ্যাবাকাস। তো এরপর আহ, এখন থেকে 50 বছর আগে, অর্থাৎ এখন তো 2020 সাল, এখন থেকে 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলমেই ছিল হিসাব করা ও সংরক্ষণের প্রধান উপায়। অর্থাৎ আজকে থেকে 50 বছর আগে, অর্থাৎ কত 1974 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়, তখন মানুষের হিসাব নিকাশ কোথায় করতো, খাতা কলম ব্যবহার করে করতো, তখন কোনো কম্পিউটার ছিল না। তো প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়। তো আমাদের ক্যালকুলেটরে তোমরা জানো যে মানুষ আহ, আহ, ছোটখাটো বা কিছুটা জটিল হিসাব নিকাশ করতে পারে, কিন্তু এতটা জটিল নয় যেটা কম্পিউটার করতে পারে। তো ক্যালকুলেটর আবিষ্কারের পরে মানুষ হিসাব নিকাশের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেয়েছে। তো এটাই বলেছে। তো তবুও জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়। তো হিসাব নিকাশ তো অনেক জটিল প্রকারও আছে, এই জটিল প্রকার হিসাবগুলো আমাদের ক্যালকুলেটরে করা সম্ভব হতো না। যেমন কি, জটিল হিসাব একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাস, কালকের দিনে আবহাওয়া কেমন থাকবে, এটা একটা জটিল হিসাব। এই হিসাবটা ক্যালকুলেটরে করা সম্ভব না। এটা কখন করা সম্ভব হয়েছে, এই সকল সমস্যার নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের পর। অর্থাৎ কম্পিউটার আবিষ্কারের পর কিন্তু এই সকল জটিল হিসাব নিকাশের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়েছে। তো এখানে চিত্র দিয়েছে, আমি প্রথম চিত্রটা তো বলেই দিয়েছি যে অ্যাবাকাসের, তোমরা দেখে নিবে। তো এরপর হচ্ছে ক্যালকুলেটর এটা, এবং এটা হচ্ছে কম্পিউটার। তো এখন পরবর্তীতে চলে আসো যে স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিট কি আমরা এখন এটা জানবো। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। তাহলে স্প্রেডশিট হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানে তাদের হিসাব নিকাশ সংরক্ষণের জন্য যে বড় খাতাগুলো, টালি খাতাগুলো বা বড় ধরনের ছক কাটা কাগজ ব্যবহার করে আয় ব্যয়ের হিসাব নিকাশ করার জন্য, সেগুলোই হচ্ছে মূলত স্প্রেডশিট। তো এই কাগজের ছক করে রো এবং কলামে ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা হয়। অর্থাৎ ছক করে রো এবং কলাম ওয়াইজ, রো তো তোমরা জানো আনুভূমিক, এবং কলাম হচ্ছে উল্লম্ব ভাবে কি করা হয় যে আহ, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক চিত্র, অর্থাৎ আমার কোথায় কত বিক্রি হয়েছে, কোথায় কত বাকি আছে, আজকে কত টাকা কালেকশন হয়েছে, এই চিত্রগুলো ওই
ছক কাগজে তুলে ধরা হয়। তো বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। তো কাগজে আমরা কিছুকাল আগে শুধুমাত্র কাগজই আমাদের একমাত্র উপায় ছিল হিসাব নিকাশের, সেখানে আজকে সেই জিনিসটা ডিজিটালি হয়ে গেছে, অর্থাৎ কম্পিউটারের মধ্যে চলে এসেছে, অর্থাৎ সফটওয়্যার নির্ভর হয়ে গেছে এবং সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রামে রূপ নিয়েছে। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। তো হাতে কলমে আমরা যে হিসাবটা করতাম সেটা তো কম্পিউটারে করতে অনেক কম সময় লাগবে এবং অনেক নির্ভুল হবে, একেবারেই নির্ভুল হবে সেই হিসাব। এটাই বলেছে। তো দেখো যে সত্তর দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসি ক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্বোধন করেন। তো স্প্রেডশিট সফটওয়্যার ইতিহাসটা যদি দেখি তাহলে 70-এর দশকে শুরু হয়েছে। কোন কোম্পানির মাধ্যমে আবিষ্কার হয়েছে? অ্যাপল কোম্পানি। সর্বপ্রথম অ্যাপল, যে তোমরা যে আইফোনের কথা বলো, সেই আইফোনের কোম্পানি হচ্ছে অ্যাপল কোম্পানি। তো এরা সর্বপ্রথম 70-এর দশকে স্প্রেডশিটের উদ্ভাবন করে এবং সেই স্প্রেডশিটটার নাম ছিল হচ্ছে ভিসি ক্যালক। ভিসি ক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্বোধন করে। তো পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল বাজারে চলে আসে। তো ওপেন অফিস ক্যালক কে স্প্রেড নামে স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। অর্থাৎ কয়েকটা স্প্রেডশিট সফটওয়্যারের যদি আমরা নাম দেখি তাহলে সর্বপ্রথম ছিল ভিসি ক্যালক, তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে ওপেন অফিস ক্যালক, কে স্প্রেড। এগুলোই হচ্ছে কয়েকটা স্প্রেডশিট বা সফটওয়্যারের নাম। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে এটা নৈর্ব্যক্তিকের মধ্যে থাকতে পারে। এখন দেখো বর্তমানে বহুল ব্যবহৃত জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল। অর্থাৎ মাইক্রোসফট যত স্প্রেডশিট সফটওয়্যার এ পর্যন্ত আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফট কোম্পানির এক্সেল। তো এটা আমরা একটু পরে দেখব, যে এক্সেলটা ওপেন করব প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন দেখো এক্সেলের লোগো হচ্ছে এইটা, মিডিলেরটা, ভিসি ক্যালকের হচ্ছে এইটা, এবং ওপেন অফিস ক্যালক যেটা বললাম সেটা হচ্ছে এই লোগো। তো এই যে আমি একটু তোমাদেরকে দেখাই যে এক্সেল, এই যে দেখতে পাচ্ছ এক্সেলের লোগো কিন্তু এই যে এইটা। আমরা একটু পরেই এটা ওপেন করব। ওকে, আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। এখন দেখো যে স্প্রেডশিট প্রোগ্রাম কি। দেখো স্প্রেডশিট প্রোগ্রাম কি। তো স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটা হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। তাহলে স্প্রেডশিটের অপর নাম কি? স্প্রেডশিটের অপর নাম হচ্ছে ওয়ার্কবুক। নৈর্ব্যক্তিকের জন্য গুরুত্বপূর্ণ। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। অর্থাৎ আমি একটা এক্সেল তোমাদেরকে ওপেন করি। দেখো এক্সেল ওপেন করার জন্য আমাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাকে এক্সেলে যেতে হবে, অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামে গিয়ে এক্সেল 2016 এটার মধ্যে ক্লিক করতে হবে, তাহলেই এক্সেল ওপেন হবে। দেখো ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেছে। আমি এটাকে একটু বড় করে নিই। এইটাই হচ্ছে এক্সেল, এইটাই হচ্ছে এক্সেল। এই যে এই ঘরগুলো আনুভূমিক যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? রো। সেগুলো হচ্ছে রো, আর যেগুলো এই যে উলম্ব সেগুলোকে বলে হচ্ছে কলাম। তো এখানে কি বলেছে যে দেখো যে একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। তো ওয়ার্কশিট কোনগুলো? এই যে শীট দেখতে পাচ্ছ, শীট 1, যদি এখানে প্লাস ক্লিক করি তাহলে আরেকটা শীট চলে আসলো, শীট 2, তারপরে হচ্ছে শীট 3, তারপর হচ্ছে শীট 4, তারপরে শীট 5। এইভাবে দেখো আমি যদি এই এক্সেল প্রোগ্রামটাতে বা এই স্প্রেডশিটে কয়টা শীট আছে প্রশ্ন করি তাহলে তোমরা বলবে 5টা শীট। 1টা 2টা 3টা 4টা 5টা। অর্থাৎ আমরা একটা ম্যানুয়ালি যদি একটা হিসাবের জন্য খাতা নিতাম তাহলে সেই খাতার মধ্যে যদি 5টা পেজ ব্যবহার করি, তাহলে একইভাবে আমরা যদি কম্পিউটারের মধ্যে ডিজিটালি স্প্রেডশিটটা নেই তাহলে সেক্ষেত্রে আমরা পাতাগুলো বা পৃষ্ঠাগুলো এইভাবে নিতে পারি। প্রত্যেকটা পৃষ্ঠা। তো এখন দেখো কি বলেছে, অনেকগুলো পৃষ্ঠা থাকে তেমনি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। আমরা এগুলোকে কি বলছি? এগুলোকে প্রত্যেকটাকে এক একটাকে শীট বলছি। এই টোটাল জিনিসগুলো এক একটা শীট, এটা একটা শীট, এটা একটা শীট। তো এখন এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে। দেখো সারি কলাম তো আছেই, এগুলো হচ্ছে সারি, আমি তো একটু আগেই বললাম, আর এগুলো হচ্ছে কলাম। হুম
তো এখন দেখো সারি, এটি এটি দেখতে নিচের চিত্রের মতো, তাহলে এই যে নিচের চিত্র তোমাদেরকে দিয়ে দিয়েছে, তো এই এ বি সি ডি এগুলো কি সারি, এখানে এটাই বলেছে যে এন ও এ বি সি, এ বি সি বলতে এই যে এগুলো বুঝিয়েছে এই পাশে, এ হচ্ছে এর ঘর হচ্ছে এইটা, বির ঘর হচ্ছে এইটা, সির ঘর এইটা, তো এগুলো উলম্ব ভাবে আছে, সেই কারণে এগুলো হচ্ছে কলাম। আর 1 2 3, এই যে 1 2 3 হচ্ছে এদিক দিয়ে, এদিক দিয়ে যেগুলো যেগুলো আনুভূমিক ভাবে আছে সেগুলো হচ্ছে রো, অর্থাৎ এবিসি হচ্ছে কলাম এবং 1 2 3 কিন্তু রো নির্দেশ করেছে। আর এই যে ছোট ছোট ঘরগুলো আছে, অর্থাৎ জি এর মধ্যে এই যে একটা ছোট ঘর, এই যে একটা ছোট ঘর, এই যে একটা ছোট ঘর, এগুলোর নাম হচ্ছে সেল। তাহলে এক্সেল স্প্রেডশিটের প্রত্যেকটা ছোট ছোট ঘরকে কি বলে? সেল বলে। ওকে, এখন আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট এখানে চলে যাব। দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট, বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। তো বিভিন্ন ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তকে বোধগম্যভাবে উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়, অর্থাৎ হিসাব নিকাশের প্রয়োজন হয় সেগুলো। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এই ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা যায়। অর্থাৎ এই যে মাইক্রোসফট এক্সেল আছে, এই এক্সেলের মাধ্যমে কিন্তু আমরা হিসাব নিকাশ বা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ খুব সহজেই করতে পারি। তো স্প্রেডশিট প্রোগ্রামে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়। সব ধরনের উপাত্ত বলতে নিউমেরিক হতে পারে, সংখ্যা হতে পারে, তারপরে অক্ষর হতে পারে, যেমন এ বি সি ডি, অথবা তোমার নাম, অথবা কোনো বর্ণনা, এগুলো সব ধরনের উপাত্তই প্রবেশ করানো যায়। ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা যায়, হিসাব করা যায়, বিশ্লেষণ করা যায় এবং প্রতিবেদন তৈরি অর্থাৎ রিপোর্ট তৈরি করার কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে খুব সহজেই করা যায়। অর্থাৎ এই এতটুকুর মধ্যে আমরা জানলাম যে স্প্রেডশিট প্রোগ্রাম আমাদেরকে কোন ধরনের তথ্য উপাত্ত নিয়ে কাজ করতে সহায়তা করে এবং কি কি কাজ করা যায় ওই তথ্য উপাত্তের উপরে। এখন দেখো যে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য। প্রথমে আমরা তিনটা ঘটনা পড়বো, অর্থাৎ এদের তিনটা সমস্যা হবে এবং স্প্রেডশিট ব্যবহারের মাধ্যমে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় এটাই পড়বো। তাহলে আমরা বুঝতে পারবো যে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য কি। এখন ঘটনা এক, দেখো যে একটা স্কুল আছে, নতুন করে উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য একটি বড় রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। অর্থাৎ রেজিস্টার খাতার মধ্যে তারা শিক্ষকরা কি করতো, প্রাপ্ত নম্বর ওই লিপিবদ্ধ করে রাখতো। এরপর দেখা যেত যে সবগুলো বিষয়ের বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো হাতে কলমে হিসাব করে। কিন্তু এই প্রক্রিয়ায় তাদের অনেক ভুল হতো, ভুল স্বাভাবিক হওয়ারই কথা, এবং পরে তা সংশোধন করতে হতো এবং প্রচুর সময় লাগতো। ফলাফলের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদের কয়েকদিন লেগে যেত। তাহলে কি করতো, তারা একটা বড় রেজিস্টার খাতা ব্যবহার করতো তাদের স্টুডেন্টের রেজাল্ট তৈরি করার জন্য, এবং সেটা হাতে কলমে রেজাল্টটা তৈরি করতো লিখে লিখে, এবং সেখানে অনেক ভুল ভ্রান্তি হতো, পরে আবার সংশোধন করতে হতো, আবার অনেকদিন সময়ও লেগে যেত। এটা তাদের প্রবলেম। এখন দ্বিতীয় প্রবলেমটা দেখো যে এসআর এন্টারপ্রাইজ একটি বড় রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিদিন তাদেরকে অনেক লেনদেন করতে হয়। তো কিছু নগদ থাকে, কিছু বাকি থাকে। তো ক্যাশ বইয়ে এ নগদ এবং বাকির হিসাবগুলো লিখে রাখতে হয় এবং এগুলো হিসাব করতে ওই কেশিয়ারকে, দোকানের যে কেশিয়ার আছে তাকে, হিসাব রক্ষক আছে তাকে হিমশিম খেতে হয়। অনেক ভুল হয়ে যেতে পারে, তখন তো কেশিয়ার অনেক মানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাবে, হুম, ঝামেলার মধ্যে পড়বে। এটাই বলেছে, এটা হচ্ছে এই একটা দোকানের হিসাব নিকাশের সমস্যা। এখন দেখো, সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে সংসার চালানোর চেষ্টা করে, এজন্য তিনি একটা ডায়েরিতে সংসারের আয় ব্যয়ের হিসাব রাখার চেষ্টা করে। মাঝে মধ্যে তিনি হিসাবে গরমিল করে ফেলেন, অর্থাৎ সংসারে হিসাব নিকাশে গরমিল করে ফেলেন, কোন টাকা কোথায় খরচ করলো সেটা আর হিসাব করতে পারে না। তো এটাই হচ্ছে তিন ধরনের প্রবলেম। তো স্প্রেডশিট ব্যবহার করে কিভাবে এই প্রবলেম গুলো থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ সময়কে বাঁচানো যায়, হিসাবে গরমিল পরিহার করা যায়, তো হিসাব নিকাশে ভুল ভ্রান্তি পরিহার করা যায়। তো এইটাই দেখবো যে উপযুক্ত ঘটনাগুলোতে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো যে সমস্যার মুখোমুখি হয়েছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে সহজে সমাধান করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। অর্থাৎ আমি তো আগেই বলেছি যে তুমি সংখ্যা নিয়েও কাজ করতে পারবে, অনেক প্রকার। দেখো যে মাইক্রোসফট এক্সেলটা কত বড়, এখানে হচ্ছে 1 2 3 থেকে শুরু করে তুমি যত দূরে যাও এটা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এটা মানে বিপুল পরিমাণে তথ্য তুমি একটা শীটের মধ্যে নিতে পারবা, যেটা কাগজে নেওয়া সম্ভব না। তো এখানে বলেছে যে, এটাই বলেছে যে বিপুল পরিমাণে উপাত্ত নিয়ে কাজ করা
করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। অর্থাৎ তুমি যে হিসাবটা করবা এখানে, সেই হিসাবটা নির্ভুল হবে এবং দ্রুত গতিতে হবে। হ্যাঁ, দ্রুত নির্ভুল। এই সফটওয়্যারের সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাব নিকাশের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। অর্থাৎ তুমি যোগ বিয়োগ গুণ ভাগ অটোমেটিক্যালি করতে পারবা, যেটা আমরা একটু পরে দেখব। তো একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম লাগবে। এবং এই যে এক্সেল শিটে, স্প্রেডশিটে একই সূত্র বারবারই ব্যবহার করা যায়। তো উপাত্তের চিত্র দেওয়া এই সফটওয়্যারে খুব সহজ। তো উপাত্তের চিত্র অর্থাৎ বিভিন্ন গ্রাফিক্স, চিত্র আঁকা, ডায়াগ্রাম আঁকা, তো এটা দেয়া যায়। তো স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক, যোগাযোগের ঠিকানা ও ইমেইল ঠিকানার ব্যবস্থাপনা সংরক্ষণ সহজে করা যায়। দেখো, ইমেইল কেন সহজে করা যায়? সাপোজ আমি এটা একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে আমি একটা ইমেইল লিখি। এটা এটা লিখি যে school@gmail.com। দেখো আমি একটা ইমেল লিখলাম, লিঙ্কটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। তো আমাকে ইমেলটা ওয়েব অ্যাড্রেসে লেখার দরকার নেই। আমি যদি এই ইমেলে মাউসের কার্সার নিয়ে যাচ্ছি, হাতের মতো লেখা, হাতের চিহ্ন চলে এসেছে। অর্থাৎ আমি এটাতে এখন ক্লিক করলেই এই ইমেলটা একটা ব্রাউজার ওপেন হয়ে এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে সরাসরি। আমাকে আর ইমেলটা আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই। তো এই কারণে বলেছে যে ডাক যোগাযোগ, ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেইল ব্যবস্থাপনায় ও সংরক্ষণ সহজে করা যায়। এখন দেখো পার্ট 23 থেকে 43, এটা কি স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার কৌশল। অর্থাৎ 23 থেকে 43 নম্বর পার্ট আমরা একইবারই পড়বো। এখানে আমরা শিখবো যে স্প্রেডশিট সফটওয়্যার আমরা কিভাবে ব্যবহার করব, অর্থাৎ কৌশলটা কি। তো তোমরা পূর্ববর্তী শ্রেণীতে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার খোলার কৌশল শিখেছো, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড মেবি। তো স্প্রেডশিট সফটওয়্যার খোলার কৌশলও একই রকম। অর্থাৎ কি করতে হবে, স্প্রেডশিট সফটওয়্যার আমি যদি বলি স্প্রেডশিট সফটওয়্যার কিভাবে খুলবে, তখন তোমরা বলবে যে স্টার্ট বাটনে ক্লিক, তারপর একটা এই যে এইরকম চিহ্ন দিবে, তীর চিহ্ন, তারপর বলবে অল প্রোগ্রামে যেতে হবে, অল প্রোগ্রামে যাওয়ার পর একটা তীর চিহ্ন, তারপরে যেতে হবে, এরপর সংশ্লিষ্ট স্প্রেডশিটের প্রোগ্রামের আইকনে ক্লিক করতে হবে। অর্থাৎ কি, এই যে এইটা হচ্ছে স্টার্ট বাটন, স্টার্ট বাটনে ক্লিক, তারপর এই যে অল প্রোগ্রাম দেখতে পাচ্ছ, এই অল প্রোগ্রামে ক্লিক। অল প্রোগ্রামে ক্লিক করলে এই যে সংশ্লিষ্ট স্প্রেডশিট, আমার এখানে স্প্রেডশিট হচ্ছে এক্সেল 2016, এটার মধ্যে ক্লিক করলেই ওপেন হবে, যেটা আমি একটু আগেই ওপেন করেছি। তো নিচে চিত্রের সাহায্যে মাইক্রোসফটের স্প্রেডশিট সফটওয়্যার এক্সেল খোলার পদ্ধতি দেখানো হলো। তো ওই চিত্রটাই এখানে দিয়েছে, আমি একটু আগে যেটা দেখালাম। এই যে এখানে অল অফিস বাটনে ক্লিক করেছে, উইন্ডোজ বাটনে ক্লিক করে তারপরে এই যে অল প্রোগ্রামে গিয়ে সংশ্লিষ্ট স্প্রেডশিট, ওরা 2007 ভার্সন ব্যবহার করেছে। তো এইটাই। তো এছাড়া তুমি যদি ওইভাবে না খুলতে চাও, তাহলে এছাড়া কম্পিউটারের ডেস্কটপে স্প্রেডশিট প্রোগ্রামের অথবা আইকনে ডাবল ক্লিক করে স্প্রেডশিট খোলা যায়। অর্থাৎ আমি যদি এই স্প্রেডশিটটাকে আমি এখানে কম্পিউটারে সেভ করে রাখলাম, সাপোজ এই যে এখানে সেভ আছে গিয়ে, ওকে ওকে, সাপোজ আমি এটা বুক ওয়ান নামে সেভ করে রাখলাম, এখন এটা কেটে দিলাম। তো এখন এটাকে খুলবো কিভাবে, ওরা বলছে ডেস্কটপে স্প্রেডশিট প্রোগ্রামের এই আইকনটার উপর ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। তো আমি যদি ডেস্কটপে চলে যাই, তাহলে দেখো ওই যে আইকনটা, এই আইকনটার উপর একটা ডাবল ক্লিক করবো, তাহলে স্প্রেডশিট খুলে যাবে। এই যে খুলে গেছে, খুলে গেছে। তো এইটাই বলেছে। তো ওকে, তাহলে ডাবল ক্লিক করলে খোলা যায়। তো মাইক্রোসফট এক্সেল 2007 উইন্ডো, মাইক্রোসফট এক্সেল 2007, এত এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন রকম ভার্সন রয়েছে। তো এটা হচ্ছে 2007 ভার্সন ওরা যেটা ব্যবহার করেছে। তো মাইক্রোসফট এক্সেল 2007 প্রোগ্রাম খোলা অবস্থায় নিচের চিত্রের মতো দেখা যায়। তো এটা হচ্ছে নিচের চিত্র। হুম, 2007 খোলা অবস্থায় নিচের চিত্র এই ধরনের, আমরা এই যে যেটা দেখিয়েছি এখানে, এইটা, এইটারই এটা বলেছে। তো এখন এবার আসো, টাইটেল বার কি জিনিস, টাইটেল বার। তো এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্ক বুকের শিরোনাম লেখা থাকে, এটিকে টাইটেল বার বলা হয়। তাহলে টাইটেল বার কোথায় থাকে, এক্সেল উইন্ডোর একেবারে উপরে থাকে। টাইটেল বার মূলত শিরোনাম, টাইটেল বার মূলত শিরোনাম, যেমন বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল, এটা আমরা দেখি যদি আমাদের এক্সেলে, তাহলে কোথায় পাবো, যে এই যে এই যে দেখো বুক ওয়ান এক্সেল,
প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল বা বুক ওয়ান এক্সেল, এই যে আমাদের এইটা হচ্ছে শিরোনাম। এইটা কি বলেছে কি, এইটা কি ওরা নাম দিয়েছে যে টাইটেল বার। তাহলে টাইটেল বার কোথায় থাকে, একেবারে উপরে থাকে। হ্যাঁ, তো এটা কিন্তু নৈর্ব্যক্তিক হিসেবে থাকতে পারে, টাইটেল বার এক্সেলে কোথায় থাকে। এখন দেখো অফিস বাটন, তাহলে এক্সেলে অফিস বাটন কি, এক্সেল উইন্ডোর উপরের বাম দিকে, সবার উপরে বাম দিকে বাটনটি হলো অফিস বাটন। তো আমরা চলে যাই দেখি অফিস বাটন কোনটা। এই যে এই যে ফাইল, এইটা হচ্ছে যেহেতু 2016 ভার্সন, এখানে অফিস বাটন নেই, এখানে অফিস বাটনের কাজটা ফাইলই করে থাকে। এই যে ফাইলে ক্লিক করলে অফিস বাটনের যাবতীয় জিনিসগুলো চলে আসে। কিন্তু 2007 ভার্সন যদি আমরা ইউজ করতাম তাহলে এই ধরনের একটা বাটন আমরা এখানে পেয়ে যেতাম। অর্থাৎ এই চিত্রটা দেখতে পাচ্ছি স্টার্ট বাটনের মধ্যে এখানে একটা বাটন থাকতো। তো এটিতে ক্লিক করে নতুন এক্সেল অথবা অফিস বাটনের কাজ কি, অফিস বাটনের কাজ কাজ হচ্ছে নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা যায়, অর্থাৎ নতুন একটা ফাইল নেওয়া যায়, আগের ওয়ার্কবুক খোলা যায়, আগে যদি কোনো তৈরিকৃত ফাইল থাকে সেগুলোকে খোলা যায়, তারপরে ওয়ার্কবুককে সংরক্ষণ করা যায় অর্থাৎ সেভ করা যায়। তো যেটা আমরা এই যে ফাইলের মধ্যে ক্লিক করে আমরা এই সমস্ত কাজ করতে পারবো। এই যে নিউ এ গেলে নতুন এক্সেল এক্সেল শিট ওপেন হবে, স্প্রেডশিট ওপেন করলে আগের তৈরি করা কোনো ফাইল ওপেন হবে, এই যে আগের তৈরি করা অনেকগুলো ফাইল থাকছে। তো এরপর তুমি যদি সেভ করতে চাও এখান থেকে সেভ অ্যাসে গিয়ে এখান থেকে তুমি এটা সেভ করে রাখতে পারো। তো এইটাই বলেছে যে অফিস বাটনে আমরা এই কাজগুলো করতে পারি। এখন হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার কি, অফিস বাটনের পাশেই কুইক অ্যাক্সেস টুলবার অবস্থান করে, তো অফিস বাটনের পাশেই থাকে। তো চলো আমরা দেখি, এই যে উপরে দেখতে পাচ্ছ, এখানে উপরে আছে 2016 ভার্সনে এই যে ছোট ছোট এই যে এগুলো আইকন দেখতে পাচ্ছ, এগুলোর নামই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এগুলোর নামই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই যেখানে বলেছে যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, তো এইটা এগুলোর নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তো এই টুলবার গুলো কাজ কি, যেগুলো আমরা খুব মানে বেশি ব্যবহার করি, খুব বেশি, যেমন আমাদেরকে সবসময় সেভ করে রাখতে হয়। তো প্রথম আইকনটাই কিন্তু সেভের জন্য, আমরা বারবার এইখানে কোনো কিছু লিখে এই আইকনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এইটা, তো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, যে সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে থাকে। তো এখানে নৈর্ব্যক্তিক থাকতে পারে যে কুইক অ্যাক্সেস টুলবারে কোন জিনিসগুলো থাকে, যে যে বাটন যে সচরাচর যে জিনিসগুলো এক্সেলে বেশি ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারে থাকে, এবং এর অবস্থান হচ্ছে তোমরা দেখে নেবে কোথায়। তো এখন রিবন, রিবনটা কি, এই যে দেখতে পাচ্ছ চিত্র, এটা হচ্ছে রিবনের চিত্র। তো আমরা যদি এক্সেলে চলে আসি, এই যে আমাদের যে এই যে এই জিনিসগুলো আছে, অর্থাৎ হোম, হোম কিন্তু একটা মেনু, ইনসার্ট, ইনসার্ট কিন্তু একটা মেনু, প্লে, পেজ লেআউট, পেজ লেআউট হচ্ছে একটা মেনু, আবার ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু আরেকটা মেনু। তো এই যে এগুলোর নাম হচ্ছে মেনু, উপরে যে এই যে লিঙ্ক গুলো আছে, এই যে অপশন গুলো আছে, এগুলোর নাম হচ্ছে মেনু বার, মেনু বার। আর যে তুমি এই একটা মেনু বারে ক্লিক করার পর নতুন যে লিস্ট গুলো আসছে অনেকগুলো, সেটারই নাম হচ্ছে কি, সেটারই নাম হচ্ছে রিবন, সেটার নাম হচ্ছে রিবন। তাহলে হোম আইকনের বা হোম মেনুর রিবন হচ্ছে এগুলো, ইনসার্ট মেনুর রিবন হচ্ছে এগুলো, তারপর যে পেজ লেআউটে ক্লিক করলে পেজ লেআউট মেনুর রিবন আমাদের সামনে চলে এসছে। তো এটাই বলেছে যে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছাকারে সাজানো থাকে, এগুলোকে একত্রে রিবন বলা হয়। হ্যাঁ, প্রত্যেকটা মেনুর আওতায় আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে। তো তোমরা বুঝতে পেরেছো আশা করা যায়, যে সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বার বা ফর্মুলা। এখন হচ্ছে সেল অবস্থান, সেল অবস্থান হচ্ছে A1, এই যে আমরা দেখতে পারবো যে আহ, এই যে এইটা সি, এই যে এইটা, এটা হচ্ছে সেল অবস্থান, এবং সেলের এই যে এইখানে আমরা ফর্মুলা লিখতে পারি, এখানে হচ্ছে ফর্মুলা লিখতে পারি। যেমন আমি এই সেলটার মধ্যে ক্লিক করে আমি এই সেলের ভিতরেও লিখতে পারি ABCD, লিখলে দেখো হলো। আবার আহ, এই সেলটার মধ্যে ক্লিক করে আমি এইখানে না রেখে এইখানে যদি লিখি তাহলে অটোমেটিক্যালি এইখানে চলে আসবে, দেখো ABCD। ওকে, দেখছো চলে এসছে। তো এইখানে আমরা কি লিখি, এইখানে আমরা সূত্র লিখি। এক্সেলে যখন যে হিসাব নিকাশ গুলো করি সেই হিসাব নিকাশের যে সূত্রগুলো ব্যবহার করা হয় সেই সূত্রগুলো আমরা এইখানে লিখে থাকি। তো এটাই রিবনের ঠিক নিচেই এর অবস্থান। সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু লেখার বার বা ফর্মুলা বার, এটাকে কি বলে, এফএক্স। এফএক্স হচ্ছে ফর্মুলা বার। এই যে দেখো এফএক্স, এফএক্স হচ্ছে ফর্মুলা বার। এবং যখন আমি একটা সেলের মধ্যে ক্লিক করবো, তারপরে এই সেলের মধ্যে ক্লিক করেছি, এই সেলটার নাম হচ্ছে এম, এবং রো দিয়ে হচ্ছে 13, M13, দেখো এখানে কিন্তু M13 চলে আসবে। আবার এই সেলটার মধ্যে যদি ক্লিক করি, এই সেলটার নাম হচ্ছে H4, H4, অর্থাৎ আগে কলামের নাম
তারপর রো এর নাম। দেখো এখানে কিন্তু H4 চলে এসছে। তাহলে আমি যদি প্রথম সেলটার মধ্যে ক্লিক করি তাহলে প্রথম সেলটার নাম কি হবে? প্রথম সেলটার কলামের নাম হচ্ছে এ, রো এর নাম হচ্ছে 1। তাহলে প্রথম সেলটার নাম হচ্ছে A1। এখানে কিন্তু A1 চলে আসবে। আমি ক্লিক করি, এই যে ক্লিক করলাম, A1 চলে এসছে। A1। তো এই A1 এর আন্ডারে আমি যদি সূত্র বা ফর্মুলা লিখতে চাই এখানে লিখে দেব। তো এইটা আমরা ফর্মুলা বারটা দেখে নিলাম। এবার হচ্ছে রিবনের ঠিক নিচেই হচ্ছে ফর্মুলা বারের অবস্থান। এখানে সেলের অবস্থান বা সেল রেফারেন্স প্রদর্শন করা হয়, পাশাপাশি সেলের বিষয়বস্তু বা কন্টেন্টও দেখা যায়। এখন হচ্ছে স্ট্যাটাস বার, এই যে নিচে এই জিনিসটা নিচে থাকে কোনটা? এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা, এই যে এইটা, এই যে শীট 1 2 3 4, না সরি, এটার নিচে এই যে এডিট, তারপরে হচ্ছে এই চিহ্নটা নরমাল, তারপর হচ্ছে পেজ লেআউট, তারপরে এইটা, তারপরে এইটা দিয়ে হচ্ছে সাইজটা হচ্ছে বড় করা হয়। যেমন আমি যদি বড় করি 100%, 160% হয়ে গেছে। আবার যদি ছোট করি তাহলে নরমাল বাই ডিফল্ট 100% থাকে। তো এই যে এই জিনিসটুকু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, বাম থেকে ডান পর্যন্ত, এই জিনিসটুকের নামই হচ্ছে কি? এই জিনিসটুকের নাম হচ্ছে স্ট্যাটাস বার। এটা হচ্ছে স্ট্যাটাস বার। এটা কোথায় থাকে? ওয়ার্কশিটের নিচের দিকে। ওয়ার্কশিট কোনটা? ওয়ার্কশিট হচ্ছে এই যে এগুলো, এগুলো সবগুলো হচ্ছে ওয়ার্কশিট, যেটার মধ্যে তুমি লিখতে পারবে। তো ওয়ার্কশিটের কি বলেছে যে ওয়ার্কশিটের নিচের দিকে স্ট্যাটাস বারের অবস্থান বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা এ বারে দেখানো হয়। এছাড়া স্ট্যাটাস বারের বাম দিকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট দেখার অপশন রয়েছে। অর্থাৎ স্ট্যাটাস বারের এই যে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এটা ওয়ার্কশিটটা একরকম দেখা যাচ্ছে, এইটার মধ্যে ক্লিক করলে ওয়ার্কশিটটা আরেক রকম দেখা যাচ্ছে, এটার মধ্যে ক্লিক করলে ওয়ার্কশিটটা আরেক রকম দেখা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন দেখার অপশন এখানে রয়েছে। এটাই বলেছে যে এবারে স্ট্যাটাস বারের বাম দিকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট দেখার অপশন রয়েছে। এখন দেখো শীট ট্যাব। শীট ট্যাব কি? সেটা হচ্ছে একটা ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে সেগুলোকে শীট ট্যাবে সেগুলো দেখানো হয়। যতগুলো ওয়ার্কশিট থাকে শীট ট্যাবে সেগুলো দেখানো হয়। বিভিন্ন শীটের মধ্যে আসা যাওয়া করার জন্য শীট ট্যাব ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে দেখো, শীট 1, শীট 2, শীট 3, তাহলে শীট ট্যাব কোনটা হবে? আমরা এই যে শীট দেখতে পাচ্ছি, এই যে একটা শীট, 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 এইগুলোর নামই হচ্ছে শীট ট্যাব। এই যে এই ট্যাবটার নামই হচ্ছে টোটালি শীট ট্যাব। ওকে, তাহলে এটা তোমরা দেখলে শীট ট্যাব। তো এখন দেখো যে নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি। তো নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি, আমরা একটা নতুন ওয়ার্কশিট কিভাবে খুলবো? তো এক্সেলে খোলা অবস্থায় নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতিটি নিম্নে দেখানো হলো। তাহলে নতুন ওয়ার্কশিটটা কিভাবে খুলবো? আমরা প্রথমে অফিস বাটনে ক্লিক করব, এরপরে নিউ বাটনে ক্লিক করতে হবে। তো চলো আমরা যাই। তো এই যে আমার তো এখানে একটা তোমার হচ্ছে ওয়ার্কশিট খোলাই আছে। এই শীটের মধ্যে আহ, এখানে 5টা শীট আছে। তো চলো আমরা যাই। তো ফাইলে গিয়ে এই যে নিউ, এইখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো নতুন একটা ওয়ার্কশিট খুলে গেছে, যেটাতে বাই ডিফল্ট শুধুমাত্র একটা শীট রয়েছে। আগের এক্সেল স্প্রেডশিটে আমার টোটাল শীট ছিল কয়টা? 5টা। যখন আমি নতুন নিলাম তখন কিন্তু বাই ডিফল্ট একটা। এখন যদি তুমি এখানে আরো নিতে চাও তাহলে এখানে সবসময় ক্লিক করে এগুলো আরো নিতে পারো, তোমার যত খুশি এইভাবে 10 12টা যত খুশি নিতে পারো। এটা হচ্ছে নতুন স্প্রেডশিট। তাহলে নতুন শীট খোলার নিয়ম হচ্ছে প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনের বদলে আমার এখানে ফাইল বাটন রয়েছে, অফিস বাটনে ক্লিক করে এখান থেকে নিউ এ ক্লিক করতে হবে, তাহলেই নতুন একটা ওয়ার্কশিট খুলে যাবে। তো এটাই বলেছে। এখন আমরা আরো নিচে চলে যাই, যে কিবোর্ডের মাধ্যমে সিটিআরএল এন চেপে যদি কিবোর্ড থেকে সিটিআরএল এবং এন একসঙ্গে প্রেস করো তাহলেও নতুন ওয়ার্কশিট খোলা হয়ে যাবে। ওকে, নতুন ওয়ার্কশিট খোলা যাবে। এখন স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল। তো আমরা আগেই জেনেছি যে স্প্রেডশিটে ওয়ার্কশিটের গ্রিড কলাম ও সারি আকারে থাকে। তাহলে ওয়ার্কশিটের গ্রিড কি আকারে থাকে? কলাম ও সারি আকারে থাকে। তো আমরা আগেই দেখিয়েছি। তো এটা তো নতুন এসেছে, তো এটা কেটে দিই। তো এটা আগে, তো এই যে কলাম আকারে আছে, এই যে গ্রিড গুলো, এগুলো হচ্ছে গ্রিড, সবগুলোকে আমরা একত্রে গ্রিড বলবো। এগুলো হচ্ছে কলাম আকারে আছে এবং সারি আকারে আছে। এবং নামকরণটাও ক্ষেত্রে প্রথমে কলামের নাম আসে, তারপরে সারির নাম আসে। অর্থাৎ একটা সেল, সাপোজ এই সেলটার যদি নামকরণ করতে চাই তাহলে কলামের নাম হচ্ছে ডি, সারির নাম হচ্ছে 4, এই সেলটার নাম হচ্ছে D4। হ্যাঁ, এটাই বলেছে যে আমরা আগেই জেনেছি স্প্রেডশিটে ওয়ার্কশিটে গ্রিড কলাম ও সারি আকারে থাকে।
প্রতিটি কলামের শিরোনাম একটি ইংরেজি বর্ণ দিয়ে এবং প্রতিটি সারি সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। দেখো, কলামের নামের ক্ষেত্রে কিন্তু ইংরেজি বর্ণ আছে, A B C D, এবং সারিগুলোর ক্ষেত্রে 1 2 3 4 সংখ্যা আছে। তো এইটা কিন্তু নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট, যে কলামের নাম কি দিয়ে থাকে এবং সারির নাম, এক্সেল স্প্রেডশিটে কলামের নাম কি দিয়ে থাকে এবং সারির নাম কি দিয়ে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এর দ্বারা গ্রিডের প্রতিটি সেলের ঠিকানা তো এর দ্বারা গ্রিডের প্রতিটি সেলের ঠিকানা বা রেফারেন্স সুনির্দিষ্ট থাকে। অর্থাৎ এই যে নির্দিষ্ট কলামের সারি, অর্থাৎ নামকরণ, প্রতিটি সেলের যে নামকরণের ক্ষেত্রে আমরা কলাম এবং সারির নাম ব্যবহার করি, এইটার মাধ্যমে প্রতিটি সেলের রেফারেন্সটা সুনির্দিষ্ট থাকে। যেমন E10 দিয়ে ই কলাম এবং 10 নম্বর রো, ই নাম্বার কলাম এবং 10 নম্বর রো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে E10 সেল। হ্যাঁ, এটাতে বোঝাচ্ছে হচ্ছে E10 দিয়ে ই কলাম এবং 10 নম্বর রো এর সেটটিতে অবস্থানকারী সেলকে নির্দেশ করা হয়। এটাই বলেছে এখানে। তো এরপরে যে দেখো, এটা এক্সেল, তো এটা বলছে যে E10। তো আমরা যদি এখানে দেখি তাহলে এই যে E10 কোনটা, এই যে এইটা, তাহলে এই সেলটা হচ্ছে E10, এই যে E10। তো এরপর আসো আমরা একটু নিচে চলে যাই। যে চিত্রে 10 সেলটির অবস্থান দেখানো হচ্ছে, চলো আমরা এখন স্প্রেডশিট সফটওয়্যার ডেটা এন্ট্রি করি। তো আমরা ডেটা এন্ট্রি বলতে আমরা স্প্রেডশিট সফটওয়্যারে এখন লেখালেখি করব। এই লেখালেখির কাজটা কিভাবে করতে হবে এটা একটু দেখি। যে যে কোনো একটি সেলে কার্সার রেখে কিবোর্ড চেপে তোমার ইচ্ছে মতো অক্ষর বা সংখ্যার টাইপ শুরু করো। তো শুরু হয়ে গেলে তোমার স্প্রেডশিটের ব্যবহার, অর্থাৎ তুমি যে কোনো সিটে মাউস নিয়ে গেলে সেখানে মাউসের কার্সার রেখে ইচ্ছা মতো সংখ্যা, অক্ষর যা খুশি টাইপ করবা। কিবোর্ডের আরো কি ব্যবহার করে আমরা কার্সারকে ওয়ার্কশিটের যে কোনো সেলে নিতে পারি। এছাড়া ট্যাব বা ইন্টার কি চেপে কার্সারকে বিভিন্ন সেলে নেওয়া যায়। তো মাউস ক্লিকের মাধ্যমেও কার্সারকে বিভিন্ন সেলে নেওয়া যায়। তো এইখানে বলেছে যে সেলে কার্সার কিভাবে নেওয়া যায়। তো কার্সার কি, মাউসের এই যে পয়েন্টারটা আছে এইটার নাম হচ্ছে কার্সার। দেখো, আমি মাউস দিয়ে ক্লিক করছি প্রত্যেকটা সেলের মধ্যে, তাহলে কিন্তু চলে আসছে। এখন যদি কিবোর্ড থেকে আমি যদি অ্যারো কি গুলো প্রেস করি, অর্থাৎ এই যে বাম পাশে যাওয়ার কি গুলো প্রেস করি, তাহলে বাম পাশে যাবে। আবার যদি আমি এখন কিন্তু মাউসের কার্সারটা স্থির হয়ে আছে, দেখো স্থির হয়ে আছে, কিন্তু আমি কিবোর্ড থেকে নিচে আনছি, নিচের অ্যারো কি দিয়ে, আবার তোমার হচ্ছে বাম পাশের অ্যারো কি দিয়ে বাম পাশে নিয়ে আসছি, উপরের অ্যারো কি দিয়ে উপরে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমরা নিয়ে যেতে পারি। আবার কিবোর্ডের যদি ট্যাব নামক একটা কি আছে, এইটা যদি ক্লিক করি তাহলে সে শুধু বাম পাশ থেকে ডান পাশের দিকে যেতে থাকবে। তো এইভাবে আমরা আর কি নিয়ে যেতে পারি। এখন ডাটা এন্ট্রি দিয়ে আমি কতগুলো সংখ্যা প্রবেশ করাবো, যেমন 5, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 20 ইত্যাদি। তো আমি এখানে আবার তোমার হচ্ছে এমনি কোনো কিছু লিখতে পারি, যেমন বাংলা 5, ইংলিশ 10, তারপর হচ্ছে ম্যাথ, ওকে, তারপর হচ্ছে ICT, ওকে। তো এগুলো আমরা এইভাবে যে কোনো আমরা ডাটা এখানে প্রবেশ করাতে পারি। তো যে কোনো একটি সেলে কার্সার রেখে, তো আমরা এটা তো বললাম, এটা হচ্ছে ডাটা প্রবেশ করার নিয়ম এক্সেল শিটে। তো এটাই এখানে বলেছে। তো এখন আমরা পরবর্তী পেজে চলে যাই, অর্থাৎ স্প্রেডশিট প্রোগ্রামে গাণিতিক কাজ, অর্থাৎ এবার একটু যোগ বিয়োগ গুণ ভাগ করব। তো স্প্রেডশিটের সাহায্যে অনেক ধরনের গাণিতিক কাজ করা যায়। এই পাঠে আমরা এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে যোগ ও বিয়োগ করা যায় তা শিখব। ওকে, তো আমরা যোগ করব কিভাবে? এক্সেলে দুই ভাবে যোগ করা যায়, একটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে এবং একটা হচ্ছে ম্যানুয়ালি ভাবে। তো উভয় ক্ষেত্রে ফলাফলের সেলে সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ তুমি এক্সেলে যোগ কয় ভাবে করা যায় এটা নৈর্ব্যক্তিক থাকতে পারে। তো তুমি স্বয়ংক্রিয়ভাবেই করো আর ম্যানুয়ালি ভাবেই করো, তোমাকে কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে। স্বয়ংক্রিয়ভাবে যোগ করতে ফলাফল সেলে কার্সার নিয়ে এই চিহ্নটার মধ্যে ক্লিক করতে হবে। তো চলো আমরা স্বয়ংক্রিয়ভাবে যোগটা দেখি। সাপোজ আমরা এখানে 5, 10, 15 এবং 20 এর যোগ করব। তো যোগফলটা কোথায় আসবে? যোগফলটা এই সেলের মধ্যে আসবে। হ্যাঁ, তাহলে এইখানে ক্লিক করে আমরা হোম মেনুতে একটা হোম মেনুর রিবনে একটা আইকন পাবো। আইকনটা কোথায়? এই যে অটো সাম, এই যে এখানে বলেছে অটো সাম। তাহলে অটো সামে 3, 10, হ্যাঁ, এই অটো সামে দেখো আমি যদি ক্লিক করে দেই তাহলে দেখো চলে আসছে যে G4 থেকে G7, অর্থাৎ G4 থেকে G7 অটোমেটিক্যালি সে নিয়েছে। আমি কিবোর্ড থেকে শুধুমাত্র ইন্টার প্রেস করে দেবো, তাহলে দেখো 50, অর্থাৎ এই চারটার যোগ হচ্ছে 50। হ্যাঁ, আমি এটা জাস্ট করে দিলাম, মানে এখানে কিন্তু সূত্র চলে এসছে অটোমেটিক্যালি, আমি লিখিনি কিন্তু এখানে চলে এসছে, এখানে অটো সাম করার কারণে। এখন
সাপোজ আমি অটোসাম করব না, অটোসাম করব না, এবার আমি সূত্র লিখবো। সূত্র লেখাটাই হচ্ছে ম্যানুয়ালি। আমি একটু আগে যেটা করলাম যে এই চিহ্নটার মধ্যে ক্লিক করে করলাম, এটা হচ্ছে স্বয়ংক্রিয়। আর যদি ম্যানুয়ালি করি তাহলে আমাকে এখন হাতে লিখতে হবে। তো হাতে আমি লিখে দেবো যে প্রথমে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এইখানে মাউসের কার্সর নিয়ে আসবো, ইকুয়াল টু লিখবো সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এইখানে মাউস ধরে একদম টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো। তাহলে দেখো 50 হয়ে গেল। তো ম্যানুয়ালিটা তোমরা বুঝতে পেরেছো, ম্যানুয়ালিটা হচ্ছে তোমাকে হাতে কলমে লিখতে হবে সূত্রটা। আর যদি তুমি ইয়ে করো, যে স্বয়ংক্রিয়ভাবে করো, তাহলে লিখার দরকার নেই, জাস্ট যেখানে যোগফলটা হবে সেখানে গিয়ে তুমি এই আইকনটার মধ্যে ক্লিক করে দিবে যোগের, তাহলে তোমার অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। তো এটাই বলেছে এখানে। তো এছাড়া সূত্র দিয়ে যোগ করা যায়, এখানে সেল রেঞ্জ নিয়ে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত যোগ করা হবে তা বোঝানো হয়েছে। সেল রেঞ্জ লেখার নিয়ম হলো এইটা, আমি একটু আগে লিখলাম। তো এর অর্থ হচ্ছে A1 B1 C1 D1 এর ডেটাগুলো প্রবেশ করা হবে। তো এখন দেখো বিয়োগ করা, বিয়োগ করা। তো এক্সেলের বিয়োগ করা, তো এক্সেলের ওয়ার্কশিটে বিয়োগ করার পদ্ধতি যোগ করার পদ্ধতির মতোই, অর্থাৎ একইভাবে বিয়োগ করতে হবে আমাদেরকে সূত্র লিখে। তবে স্বয়ংক্রিয় বিয়োগ করার কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ এক্সেলে যে স্বয়ংক্রিয় যোগের যে ব্যবস্থাটা ছিল, আমরা যে এই আইকনটার মধ্যে ক্লিক করে যোগ করে ফেলতাম, বিয়োগের এই ধরনের কোনো আইকন নেই। তো বিয়োগ করতে গেলে তোমাকে কি করতে হবে, সাপোজ এখানে হচ্ছে 50 আর এখানে হচ্ছে 20, এদের যদি বিয়োগ করতে চাও তাহলে যেই ঘরে বিয়োগ করতে চাইবে সেই ঘরে আসতে হবে। ধরো এই ঘরে বিয়োগফলটা হবে, এখানে মাউসের কার্সার নিয়ে এসে আমি এখানে চলে এসে লিখবো মাইনাস কি 50, না মাইনাস আমি কি লিখবো, এইখানে একটা ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে মাইনাস এখানে একটা ক্লিক করবো, তাহলে দেখো বিয়োগ হচ্ছে 30, 50 আর 20 বিয়োগ হচ্ছে 30। এইভাবে আমরা বিয়োগ করবো, এটার কোনো স্বয়ংক্রিয় পদ্ধতি নেই বিয়োগের। তো ফলাফল ছিল সূত্র বসিয়ে বিয়োগের কাজ করতে হয়, নিচে বিয়োগ বের করার পদ্ধতিটি দেখানো হলো। এই যে বিয়োগের সূত্র এরা বসিয়ে দিয়েছে আমাদের মতো। তো এটাই। তো এখন দেখো বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম কি, বার ডায়াগ্রাম হচ্ছে এই যে এগুলো চিত্র, অর্থাৎ গ্রাফ, গ্রাফ আর্ট করা। আমি গ্রাফের কথা মনে হয় একটু আগে বলেছিলাম। তো এই ধরনের গ্রাফও এক্সেলে করা যায়। তো এই ধরনের গ্রাফ করার জন্য কি করতে হবে, যে বার ডায়াগ্রাম অঙ্কনের জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যে প্রথমে ওয়ার্কশিটে উপাত্ত প্রবেশ করাতে হবে। তো সাপোজ আমরা উপাত্ত প্রবেশ করিয়েছি, উপাত্ত প্রবেশ করেছি, উপাত্তের একটা হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, আর কত নাম্বার পেয়েছে বা কত এটার র্যাঙ্ক সেটা আমরা এটা দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে, উপাত্ত প্রবেশ করানো, এবার রিবনে ইনসার্ট ক্লিক করে চার্ট অপশনের কলাম ক্লিক করতে হবে। তো এখন আমরা কি করব, যে যতটুকু উপাত্ত প্রবেশ করেছি ততটুকু উপাত্ত আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্ট, এই যে ইনসার্ট মেনু দেখতে পাচ্ছ, এখানে গিয়ে আমরা চার্টে ক্লিক করব। এই যে চার্ট, হ্যাঁ, আমরা যদি এই ধরনের চার্ট দিতে চাই তাহলে এইটাতে ক্লিক করে আমরা এটা কি করে দেবো, এটা ক্লিক করে দেবো। তাহলে দেখো আমাদের কিন্তু চলে এসছে, এই যে এখানে লেখা আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি। বাংলাতে হচ্ছে 5, 5-এর ঘরটা এতটুকু, ইংলিশে হচ্ছে 10, 10-এর ঘরটা এতটুকু, ম্যাথে হচ্ছে এত, আইসিটিতে হচ্ছে এত। এইটাই কিন্তু বার চার্ট এখানে কিন্তু চলে এসছে, দেখো এখানে কিন্তু সেট হয়ে গেছে এটা। তো এইটাই চার্ট আকারে দেখালাম। তো এবার যদি তুমি আরো অন্য কোনো চার্ট নিতে চাও, যেমন এই যে, ও এটাই এটাই দেখিয়েছে আর কি, আমরা যেটা নিলাম এই যে এটা, এটাই দেখিয়েছে। তো পরবর্তী শ্রেণীতে তোমরা এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানতে পারবে। তো পরে এ অধ্যায় শেষ। তাহলে আমরা শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে কি অধ্যায় করলাম, আজকে আমরা চতুর্থ অধ্যায়, অর্থাৎ স্প্রেডশিটের ব্যবহার কিভাবে করব সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি। এবং তোমরা এখন কম্পিউটারে কিভাবে হিসাব নিকাশ করা হয়, হিসাব নিকাশে মানুষের অতীতকালে কিভাবে হিসাব নিকাশ করা হতো, ইতিহাস কিরকম ছিল, তো কারা হিসাব নিকাশে অগ্রণী ভূমিকা রেখেছে, কি কি সফটওয়্যার ব্যবহৃত হয়, এই বিষয়গুলো এই চ্যাপ্টারের মধ্যে জানতে পেরেছো। তো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করবে। তো আশা করা যায় যে তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা এই পর্যন্তই পড়াশোনা করবে। আর সামনের দিনে ইনশাআল্লাহ আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ।